আজ সুপ্রিম কোর্টের আইপ্যাক মামলা ছিল। সকাল থেকেই বাংলার মানুষের চোখ টেলিভিশনের সামনে। সবাই ভাবছিলেন আজ কি হবে, আজ অন্তত শুনানি হবে, কারণ আগের দিন আমরা দেখেছিলাম কপিল সিব্বলের অসুস্থতার কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হলো। এই তিনবার পিছানো হলো কার্যত সব মানুষ। যেখানে মানি লন্ডারিং কেসে ইডি হানা হয়েছিল, সেখানে খোদ মুখ্যমন্ত্রী তিনি ফাইল নিয়ে চলে এসেছিলেন। এইভাবে যদি এই যে যেটা প্রতিষ্ঠা হয়েছে, যে চোখের সামনে সাধারণ মানুষ যেটা দেখেছেন, সেইটাই যদি চলতে থাকে, তাহলে তো সব রাজ্যে যদি ইডি হানা হয়, তাহলে তো সেখানকার মুখ্যমন্ত্রী অনায়াসে যেতে পারেন, তার যা যা ডকুমেন্ট নিয়ে আসতে পারেন, এই দৃষ্টান্ত তো রয়ে যাবে। কিন্তু আমরা দেখছি কি, কোর্টে যখন যাচ্ছে বিচারের জন্য, সেখানে তারিখ পে তারিখ। বারবার তৃণমূল কংগ্রেসকে বলতে শুনেছি বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। কারণ কেন, বিচার ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ মামলা, যেটাকে সাধারণ মানুষ মনে করছে সেটাকে নাই মনে করতে পারেন, কিন্তু বিচারপতিরা যদি সাধারণ মানুষের জন্য যে আইন হয়, প্রভাবশালীদের জন্য অন্যরকম আইন, তাহলে এই আইন আমাদের সংবিধানটা পরিবর্তন করে কার্যত লিখে দেখ তারা, যে মুখ্যমন্ত্রী হলে প্রধানমন্ত্রী হলে তাদের জন্য একরকম আইন, আর আমাদের দেশের খেটে খাওয়া সাধারণ মানুষ হলে তাদের জন্য আরেক রকম আইন, তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হবে, জেলের মধ্যে পচিয়ে মারা হবে, কিন্তু প্রভাবশালী হলে তারিখ পে তারিখ হবে। এই যদি দৃষ্টান্ত আমাদের বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা দেখতে পারি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষণ করবেন আজকে বিশ্বনাথ চক্রবর্তী, তিনি এই বিষয়ে একটাও মন্তব্য করেননি এর আগে। আজ তিনি কি বলছেন স্যারের থেকে আমি শুনতে চাইবো। কারণ কেন, আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে স্যার দেয়ালে পিঠ থেকে গেছে। কারণ বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। আজ আমরা বলছি বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। কি বলবেন? সত্যি মানে প্রভাবশালীদের কি সত্যি বিচার হবে না? প্রভাবশালীরা কি অনেক উপরে আমাদের? তাহলে আমাদের আমি যে ছোটবেলা থেকে পড়ে এসেছিলাম রাইট টু ইকুয়ালিটি, সাম্যের অধিকার, আইনের চোখে সকলে সমান, এটা আমাদের শেখানো হয়েছিল, তোমাদের শিখিয়েছি আমরা শিক্ষক হিসাবে। তাহলে সব ভুল। মানে আইন প্রভাবশালীদের জন্য একরকম, আর দরিদ্র মানুষের জন্য আরেক রকম। কলকাতা যে মানে আমাদের এখানে জেলখানাগুলোতে যদি যান, 90% গরিব মানুষ। আইন তাদের জন্য। যে কোনো জেলখানাতে দর্শক বন্ধু আপনারা যান, কয়েকজন প্রভাবশালী, একমাত্র যদি খুব বড় মিডিয়া হাইলাইট হয়, বিরাট বেকায়দায় পড়ে, সেই প্রভাবশালীরা কেবলমাত্র শাস্তি পান। কেন একটা জেলখানাতে 90% গরিব মানুষ কেবলমাত্র পচে মরতে হয়, আর প্রভাবশালীরা তারা টাকার জোরে, প্রভাবের জোরে, রাজনীতির জোরে আইনের অনেক উপরে উঠে থাকে? ইডির মামলাও কি সেই পথেই? ইডির মামলাতেও কি আমরা ইকুয়ালিটি বিফোর ল বা ইকুয়াল প্রোটেকশন অফ ল আমরা কোনো কিছুই দেখব না? রাইট টু ইকুয়ালিটি দেখবো না? তাহলে তার মানে পরিষ্কার, আইন প্রভাবশালীদের জন্য একরকম, আর সাধারণ মানুষের জন্য আরেক রকম। দেখো, এর অনেকগুলো বিষয় আছে। আজকে সময় কে চাইলো? আজকে সময় চাইলো কেন্দ্রীয় সরকারের একেবারে প্রধান মুখ তুষার মেহতা, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ যে সরকার চালায় তার প্রধান আইনজ্ঞ, সরকারের মুখ, কেন্দ্রের বিজেপি সরকারের মুখ তুষার মেহতা, তিনি সময় চাইলেন। তার অনুরোধে 1 মাস আবার পিছিয়ে গেল। তার আগে তুমি মনে রেখো, ইতিমধ্যেই একটি ঘটনা আমরা জানি, যেখানে কিন্তু প্রথম মানে দ্বিতীয় দিনের কিন্তু ইডি সময় চেয়েছিল। তারপরে তৃতীয়বার যখন হলো, কপিল সিব্বল অসুস্থ, সেই কারণে আবার পিছিয়ে গেল। আজকে স্বয়ং তুষার মেহতা, নরেন্দ্র মোদী, অমিত শাহর মুখ, তিনি চাইছেন আবার সময়, এবং 1 মাস পিছিয়ে চলে গেল। যখন আদালতে সওয়াল হচ্ছে সময় নিয়ে, 1.5 মাসের মতো, এবং যখন সময় হচ্ছে হোলির আগে না পিছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় পিছে বলছেন, কিন্তু তুষার মেহতা তো বলতে পারতো যে হুজুর আজকেই আমরা রিজয়েন্ডার সাবমিট করছি এবং আপনি এই সপ্তাহেই বিচারটা করে দিন।
উনি কিন্তু বলেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিল করেছেন মানে হোলির পরে, রং খেলার পরে, তাতে সায় দিলেন হলো তুষার মেহতা। ফলে এই আজকের ঘটনা, যে তুমি ঠিকই বলেছো, সকাল থেকে আমি দেখেছি টেলিভিশনে ভিউ বিরাট ছিল, মানুষ দেখতে চাইছিল যে এই মামলা কি রায় দেয়। তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে আইপ্যাকের মানে তাদের টিম, তাদের সাহায্যকারী সংস্থা, তাদের অফিস হানাটা রাজনৈতিক কারণে হয়েছিল, নাকি ইডি যে দাবি করছিল যে কয়লা পাচারের সাথে যুক্ত এই সংস্থার কর্ণধার তিনি, তার বিরুদ্ধে যে তদন্ত, মানি লন্ডারিং তদন্ত, সেই তদন্ত করতে এসেছিল এবং সেই কয়লা পাচারের তদন্তে বাধা দিয়ে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছেন তা নয়, মানে তদন্ত চলাকালীন ফাইল পত্র নিয়ে এসেছিলেন, যেখানে তিনি সর্বোচ্চ পর্যায়ে আমলা, পুলিশের সর্বোচ্চ পর্যায়ের আমলা এবং মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন। আইনত যেটা তিনি পারেন না, পুলিশদের দিয়ে ফাইল বহন করেছেন, নিজে পাবলিকলি ঘোষণা করেছিলেন। হ্যাঁ, এবং আমরা যেটা দেখেছি, পাবলিকলি তিনি ঘোষণা করেছিলেন গর্বের সাথে, আমি ফাইল নিয়ে এসেছি, আমি হার্ড ডিস্ক নিয়ে এসেছি, ল্যাপটপ নিয়ে এসেছি। মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত চলাকালীন যা করেছেন, ভারতবর্ষে স্বাধীনতার পরে কোনো রাজনৈতিকবিদ করেননি, সাহস দেখাতে পারেননি। মুখ্যমন্ত্রী সেই সাহসটা দেখালেন কোথা থেকে, কিভাবে, কেন? এবং তারপরে যখন ইডি, মানে কলকাতা হাইকোর্টে, মানে প্রথমে মামলাটা উঠলো, ইডি সুপ্রিম কোর্টে নিয়ে গেল, সুপ্রিম কোর্টের প্রথম হিয়ারিং এ ইডি বলছে হুজুর আজকেই বিচার করে দিন। সেই ইডি দ্বিতীয় দিনে টাইম চাইলো, তৃতীয় দিন কপিল সিব্বলকে টাইম দিল, আর আজকে চতুর্থ দিন তারা স্বয়ং 1 মাস পিছিয়ে দিল, অর্থাৎ কেন্দ্রীয় সরকার এটাকে পিছিয়ে দিল। মানে মুখ্যমন্ত্রীর জবাব দিতে 1-1.5 মাস সময় লাগবে, মুখ্যমন্ত্রী যে হলফনামা জমা দিয়েছে তার রিজয়েন্ডার দিতে 1-1.5 মাস সময় লাগবে। আমি বলছি তার মানে আইনজীবীরা যারা রয়েছেন কেন্দ্রীয় সরকারের, তারা এতটাই অপারক, একটা মুখ্যমন্ত্রীর হলফনামাই তার জবাব দিতে 1.5 মাস টাইম লাগবে স্যার? তার মানে তারা কি অদক্ষ আইনজীবী বলা চলে? অদক্ষরা, তারা দক্ষ আইনজীবী। তুষার মেহতাকে যদি আমি অদক্ষ বলি তা নয়। তাহলে 3টে কারণ হতে পারে। একটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রভাবশালী যে তাকে টাচমি, মমতা বলে না, যা, হ্যাঁ, না, মমতা বলে আমাকে যদি টাচ করতে পারো করে দেখাও, আমাকে যদি ধরতে পারো ধরে দেখাও। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরার সাহস কেন্দ্রীয় সরকারের নেই, এটা হতে পারে ক। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একদম পরিষ্কার সুজয় কৃষ্ণ ভদ্র বলেছিল আমার সাহেবকে ধরার ক্ষমতা নেই, মনে আছে? তাহলে সেটা প্রমাণ করে দিয়েছে অভিষেক জয়ী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে এত প্রভাবশালী যে নরেন্দ্র মোদী, অমিত শাহরা হাত জোর করে থাকে, হুজুর আমরা পারি না। এবং তারই কনসিকুয়েন্স হিসাবে তুষার মেহতা আজকে এই অবস্থান নিয়েছে। না হলে দ্বিতীয় আরেকটা কারণ হতে পারে পলিটিক্যাল রিজনে, যে নরেন্দ্র মোদী 240টা আসন নিয়ে কেন্দ্রে সরকার চালাচ্ছে। অবশ্যই এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ, মানে সরকার চলছে সংখ্যাগরিষ্ঠতার কার দৌলতে, নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডু। তাহলে উনি নিশ্চয়ই থার্ড অপশন আরেকটা রেখে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে ভাই কোনোদিন যদি সরকার পড়ে যাওয়ার মতন অবস্থা তৈরি হয়, চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমাররা কোনোদিন যদি পেছন থেকে ছুরি মারে, তাহলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনটা নিশ্চিত করব, তার জন্য এই কনসেশন গুলো দিয়ে যাব। এটা দ্বিতীয় কারণ হতে পারে। তৃতীয় কারণ হতে পারে যে বিজেপি মনে করতে পারে, এই দ্বিতীয় কারণের সাথে তৃতীয় কারণটা সম্পর্ক আছে, যে বিজেপি মনে করতে পারে আচ্ছা আমরা তো বিজেডির সাথে একটা সমঝোতাও করতাম, আবার লড়াইও করতাম, করে দীর্ঘদিন পরে, প্রায় 20 বছর পরে আমরা নবীন পটনায়ককে উড়িষ্যা থেকে পরাজিত করেছি। নবীন পটনায়ককে যে কায়দায় পরাজিত করেছি, নবীন পটনায়ক কখনোই মোদী বিরোধিতা করতেন না, বিজেপির বিরোধিতা করতেন না।
আবার বিজেপিও পুরোপুরি নবীনের বিরোধিতা করতেন না, কিন্তু নরম ভাব থাকতো, লড়াই লড়াই ভাব থাকতো। নির্বাচনে ওই স্ট্র্যাটেজি দিনের পর দিন করার পরে 20 বছর পরে নবীন পরাজিত হন। যদিও ওখানে একটা এক্স ফ্যাক্টর আছে, পান্ডিয়া বলে তেলেগু একজন অফিসার, নবীন পটনায়ক যেহেতু অসুস্থ, তাকে পরবর্তী মুখ্যমন্ত্রী করতে পারে, এতে উড়িয়া মানুষদের যাত্রা যাত্রা অভিমান লাগে, মানে তাদের মানে খারাপ লাগে যে যদি পান্ডিয়ান হয়ে যায় মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের উড়িয়া থেকে কেউ হবে না। ওইটাকে বিজেপি কাজে লাগিয়ে নবীন পটনায়ককে কিন্তু বধ করে বা পরাজিত করে। এরকম ঘটনা তো ওয়েস্ট বেঙ্গলে হয়নি এখনো। থার্ড যে কারণটা আমি বলবো, সেটা এটা বিজেপির সমস্ত স্তরের নেতারা আজকের দুপুরের পর থেকে বলতে শুরু করেছেন, এমনকি বিরোধী রাজনৈতিক দলের নেতারাও বলতে শুরু করেছেন যে এখন তো ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন নেই। ইলেকশন যখন ঘোষণা হবে তখন ইলেকশনের মানে প্রশাসন ইলেকশন কমিশনের অধীনে থাকবে। যদিও রোজিনা, তোমাকে আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে বলি, ওটা মিথ্যে কথা। কেন বলছি? একাধিকবার ইলেকশন কমিশন নিজেই বলেছে যে ইলেকশন রিলেটেড ম্যাটার ছাড়া দৈনন্দিন প্রশাসন চালাবে রাজ্য প্রশাসনই। খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্যারও পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক আর আমিও পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী। আমার মনেও বারবার করে এই প্রশ্নটা হচ্ছিল, কি করে এইরকম ধরনের একটা মিসগাইড করছে পুরো সারা জনগণকে। দেখো, বিজেপি তুমি জানো, ইনক্লুডিং আমি একদম নাম ধরেই বলছি, শুভেন্দু থেকে শুরু করে সবাই, এই এই জানুয়ারিতে একটা বোমা বিস্ফোরণ হবে, ফেব্রুয়ারিতে একটা হবে। এই গল্পগুলো তো রোজিনা তুমি চ্যানেলের সম্পাদিকা হিসাবে তুমি নিজেও শুনেছো যে এই ধামাকা হয়ে গেল, বিজেপি কর্মী আর একটা মাস, তারপর হ্যাঁ, এটা এরকম তুমি বহুদিন শুনেছো, এই মাসে হয়ে যাবে, ওই মাসে হয়ে যাবে, দিনক্ষণ তারিখও ঘোষণা হতো। এটা কেবলমাত্র বিজেপি কর্মী সমর্থকদেরকে ভাওতা দেওয়ার জন্য। দেখো, মানে এই দাবিটা বিজেপি করছে যে যখন ইলেকশন ঘোষণা হয়ে যাবে তখন ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন থাকবে। পুরো প্রশাসন থাকে না, আবারও বলছি, শুধু নির্বাচন সংক্রান্ত কাজকর্মই যার সাথে যুক্ত যে প্রশাসন, যেমন এখন এসআইআর এর সাথে যুক্ত যে অংশটা, কেবল তারাই কেবলমাত্র ইলেকশন কমিশনের নিয়ন্ত্রণে। ধরো ডাইরেক্টর জেনারেল পুলিশ চেঞ্জ হলো, হতেই পারে, ইলেকশন কমিশন তো প্রায় করে। ডাইরেক্টর জেনারেল পুলিশও তো কেবলমাত্র ইলেকশন রিলেটেড ম্যাটারটাই দেখবে, মানে ইলেকশন কমিশনের সুপারভিশনে কাজ করবে। কিন্তু দৈনন্দিন প্রশাসন, ল অ্যান্ড অর্ডার, ইলেকশন কমিশন গতবার বারবার বলেছে এই কথা, মানে 2021 এবং 24-এ পশ্চিমবাংলার কন্টেস্টেই বলেছে যে কোনো মৃত্যু যদি ঘটে, মানে আমি তোমাকে মনে করিয়ে দিতে চাই, সেই সময় একাধিক মার্ডার হচ্ছিল, বলছে এই মৃত্যুর দায় তৃণমূল যখন বলছিল ইলেকশন কমিশনের, তখন ইলেকশন কমিশন একদম লিখিতভাবে জানিয়ে দিয়েছিল যে এই ডিউরিং ইলেকশন কোনো মার্ডার, ল অ্যান্ড অর্ডার রিলেটেড প্রবলেম যদি হয় তাহলে তার দায় রাজ্য প্রশাসনের। ফলে ল অ্যান্ড অর্ডার কিন্তু তখনও রাজ্য প্রশাসনের থাকবে। কিন্তু বিজেপির তরফ থেকে আজকে দুপুরের পর থেকে ব্যাপক প্রচার চালানো হচ্ছে যে যখন নির্বাচন ঘোষণা হবে তারপরে ইডি নিশ্চয়ই ব্যবস্থা নেবেন, মানে তখন ইডি সুপ্রিম কোর্টে সক্রিয় হবে। তখন যদি কোনো অর্ডার আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংক্রান্ত, সেটা কার্যকারী করা অনেক সহজ হবে। সেটাকে নাকি আবার ভোটেও কাজে লাগানো যাবে, সেই সিসিটিভি ফুটেজ দেখিয়ে নাকি ভোট মার্কেটিংও সম্ভব হবে। আচ্ছা, তুমি আমায় বলো, বিজেপির নেতারা যদি এটাই বলে, তখন তো মানুষের মনের মধ্যে আরো প্রশ্ন জাগবে যে ইডিকে ব্যবহার করা হচ্ছে। তুমি আমায় বলো, লোক কি এত বোকা? মানে তুমি বলে বলে ডাকাতি করবে, তা তোমাকে তো লোক ডাকাতি বলবে। মানে আমার প্রশ্ন হচ্ছে যে যদি নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর যদি ইডি মানে সুপ্রিম কোর্টে তৎপর হলো, হ্যাঁ সক্রিয়তা দেখালো, সুপ্রিম কোর্ট কোনো একটা রায় দিল, সেই রায়টার কনটেক্সটে যদি তৃণমূল কংগ্রেসের নেত্রী বা কাউকে যদি জেল হেফাজত বা কোনো কিছু যদি করতে হয়, হ্যাঁ, তাহলে তো আরো বেশি স্পষ্ট হবে সে ভিকটিম কার্ড তখন খেলবে, আমাকে গ্রেফতার করলো। এবং যেহেতু বিজেপি প্রচার করছে যে এখন করছে না, এখন ইডি চুপচাপ আছে,
এখন ইডি চুপচাপ আছে, এখন ইডি সময় চেয়ে নিচ্ছে, এখন ইডি শুনানিটা চাইছে না। তাতে তো আরো সেটা আবেগটাকে কাজে লাগাবে যে আমাকে জেলের মধ্যে রেখে দিয়েছে কারণ আমি যাতে নির্বাচন না করতে পারি, ওরা যাতে ক্ষমতা হস্তান্তর করতে। এটা এটা দেখো, এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট। মানে এবং তার সাথে সাথে আজকে বিজেপি নেতারা এটাও বলতে শুরু করেছেন যে মানে সেই সময় যদি আইপ্যাক কে ব্যস্ত রাখা যায়, অর্থাৎ ইলেকশন যখন ঘোষণা হয়ে যাবে তখন যদি ইডি সুপ্রিম কোর্টে তৎপর হয়, তখন যদি কোনো ব্যবস্থা আইপ্যাকের বিরুদ্ধে করে, আইপ্যাকের মালিকের বিরুদ্ধে বা আইপ্যাক সংস্থার উপরে, তাহলে আইপ্যাকের কোমরের জোর কমে যাবে। আমি এখানেও তোমায় বলছি, এটাও মূর্খের স্বর্গে বাস করার মতন। তার কারণ হলো তৃণমূল, আইপ্যাক ডেফিনেটলি তৃণমূলের বিরাট স্তম্ভ, কিন্তু আইপ্যাক তৃণমূলকে 100% জেতায় এই কথাটা আমি অন্তত রাজনীতি চর্চাকারী হিসেবে বলতে পারি না। ডেফিনেটলি আইপ্যাকের ম্যানিপুলেশন আছে, প্রচুর ম্যানিপুলেট করে আইপ্যাক, কিন্তু তাই মানে আইপ্যাকই জিতিয়ে দেয় এ বক্তব্য অন্তত রাজনীতি চর্চাকারী হিসাবে আমি বলতে পারি না। বরঞ্চ ইলেকশন ঘোষণা হওয়ার পরে যদি ব্যবস্থা হয়, তাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে সেন্টিমেন্ট খেলবে সেইটাকে আটকানোর মতন ক্ষমতা তখন বিজেপি থাকবে কিনা, পুরো ইস্যুটাকেই ঘুরিয়ে দিবে উনি, ওনার নিজের দিকে সেন্টিমেন্ট মানে ভিকটিম কার্ড খেলবে। রাজ্যে বিশৃঙ্খলাও সৃষ্টি হতে পারে। না, মমতা না, বন্দ্যোপাধ্যায় তো নিজে বলুন না। বলেছেন আমাকে জেলে বন্দি করে দিন, মা বোনেরা নাড়ু বানাবে। তিনি তো ইঙ্গিত অলরেডি দিয়ে রেখেছেন। একদম তাই। ফলে এইবার তারপরে লার্জ যে প্রশ্নটা তুমি আমার সামনে রাখবে, যে তাহলে সালে আলটিমেটলি যে ইডি এত তৎপর হলো, সে এখন শুনানিটা চাইছে না কেন? কি কি কোন বলে চুপ করে আছে? তাহলে একটাই হচ্ছে যে নরেন্দ্র মোদীর 240 শেষ পর্যন্ত কিন্তু পশ্চিমবাংলায় সর্বাত্মকভাবে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ে নামতে পারছে না। এটা অনেকটাই কিন্তু নবীন পটনায়কের মতন উড়িষ্যা মডেল পশ্চিমবাংলায় কার্যকারী হয়েছে, যেখানে নবীন পটনায়ক একাধিকবার সংসদে বিজেপিকে সরাসরি সমর্থন করেছে, তার বিনিময়ে নবীনকে সরাসরি মোদী অমিত শাহর আক্রমণে যায়নি। স্যার, আমি অনেক দর্শককে দেখছিলাম, অসংখ্য দর্শক বলছেন এইটা যদি সেটিং না হয় তাহলে আমরা কোনটাকে সেটিং বলবো। অনেকেই কমেন্ট করছেন, এই প্রশ্নের উত্তর আপনার কি থাকবে? দেখো, আমি প্রথমে বলবো যে এটা তো প্রথমবার হচ্ছে তা নয়, আর তুষার মেহতা আইন বোঝে না এটা তা তো নয়। আর মানে কেন্দ্রের ইডি অন্ততপক্ষে আমরা মানে খালি চোখে যেটা দেখেছি, মমতা বন্দ্যোপাধ্যায় একটা তদন্তকারী সংস্থার তদন্ত চলাকালীন গিয়ে উপস্থিত হয়েছে, ওটাই আনলফুল। উনি নিয়ে গেছেন যা যা উনি প্রকাশ্যে বলেছেন, হার্ড ডিস্ক সমেত, ফাইল সমেত, পরিষ্কার উনি বলেছেন। তাহলে তদন্ত চলাকালীন উনি নিতে পারেন না, এটা নিয়ে অন্তত বাকি কোনো বিশেষজ্ঞ দরকার। আরো আরো একটা বিষয় আমি বলবো স্যার, বলছে আমাদের এইখানে দেখা যায় হেমন্ত বিশ্ব শর্মারা অ্যারেস্ট হয়ে যায়, অরবিন্দ কেজরিওয়ালরা অ্যারেস্ট হয়ে যায়, তারা তো কই তাদের সশস্ত্র বাহিনী দিয়ে ইডি বা সিবিআই কে আটকে রাখতে পারেনি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে একটা দুর্নীতির হ্যাঁ হেমন্ত সোরেন, যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা দুর্নীতির তদন্ত হচ্ছে, সেখান থেকে সবকিছু নিয়ে চলে আসে। উপেন বিশ্বাসের একটা কোট করবো, আমার ইন্টারভিউয়ে উনি বলেছেন ওখানে গুলি চালানো উচিত ছিল। উনি বলছেন ইডির কর্তারা কি করছিল, ওখানে গুলি চালানো উচিত ছিল। এটা 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 উপেন বিশ্বাস শুধু নয়, মানে যারা মানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করে পুলিশ অফিসার, তাদেরকেও আমি দেখেছি বলতে যে যেহেতু তদন্ত চলাকালীন ইডি হলো সার্বভৌম, ফলে ইডির কাজে বাধা দেওয়ার জন্য ওখানে কিন্তু ইডির উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে প্রিভেন্ট করা, প্রয়োজনে কিন্তু বল প্রয়োগ করা। এটা একদম পরিষ্কার বলেছে। কারণ লালু প্রসাদ যাদবকে অ্যারেস্ট করেছিলেন উপেন উপেন বিশ্বাস, তিনি তাকেই জিজ্ঞাসা করেছিলাম এরকম প্রভাবশালীর ক্ষেত্রে আপনারা কি কি করেন, উনি বলেছেন ওখানে গুলি চালানো উচিত। একেবারে, মানে তার মানে কি, দেখো প্রথম থেকেই আমরা এই প্রশ্ন তুলেছি যে সেন্ট্রাল ফোর্স না নিয়ে গিয়ে, সেন্ট্রাল ফোর্সকে দাঁড় করিয়ে না রেখে কি করে ইডি ওই অভিযান করে। দ্বিতীয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ইডি আটকালো না। 3 নম্বর হলো মানে একেবারে আমলাদেরকে নিয়ে, মানে বলা যায় চিফ সেক্রেটারি, ডিজিপি এদেরকে নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, তার ফলে এই অফিসারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না। আমরা কিন্তু ইডিকে দেখলাম প্রথম দিন যতটা তৎপর, তারপরে ধীরে ধীরে মানে তারা মানে শান্ত হয়ে গেল।
এখন তুষার মেহতা শোকজ করে রেখে দিল স্যার, প্রথম দিন যে শোকজ হলো তারপর কিছু রিপোর্ট আমরা জানতেই পারলাম না কি রিপোর্ট হলো, শোকজের উত্তরে কি এলো সেটাও জানতে পারলাম না। এবং সেটা এখানেই তখন প্রশ্ন হয়, সুজয় কৃষ্ণ ভদ্র সেই বিখ্যাত উক্তি, আমার বসকে কিছু করতে পারবে না, তাহলে মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি কিছু হয়তো মোদী পৌঁছাতে পারবে না বলেছিলেন, আমার ইন্টারভিউ বলেছিলেন। তোমার ইন্টারভিউতে বলেছে, তাহলে সেটা তো প্রমাণ করে দিয়েছে অভিষেক, সেটা তো প্রমাণ করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখো তাহলে দুটো জিনিস হয়, যে নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে অনেক বেশি শক্তিশালী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা মেনে নিতে হবে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছে তাই হচ্ছে। উনি জ্ঞানেশ কুমারকে গিয়ে ধমকে চমকে আসছেন, আবার উনি সুপ্রিম কোর্টে মনে করছেন আমি সওয়াল করব, সেখানে সওয়াল করছেন। অন্য কোনো রাজনীতিবিদ চান্স পাবে? আমি কথা বলেছি যে অন্য কোনো রাজনীতিবিদকে এতটা সময় ধরে সুপ্রিম কোর্ট কি সওয়াল কথা শুনবে? তাহলে সুপ্রিম কোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারেও যথেষ্ট সক্রিয়। একদম, আরেকটা বিষয় স্যার জানতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় ডাকাতির কেসে জড়িত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনো পর্যন্ত 17টা কেস দিয়েছে ইডি, এই যে ইডি এই ফাইল মামলায়। অভিযুক্তকে কি সত্যি সুপ্রিম কোর্ট সওয়াল করতে দিবে, যেখানে তার বিরুদ্ধেই মামলা? না, দিবে না, আমার ধারণা দেবে না। মানে আমি বলছি যে অনেকেই ইঙ্গিত করছেন যে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে উদ্বোধন, সেই উদ্বোধনটাই শেষ পর্যন্ত প্রভাবশালীকে আরো প্রভাব করে তৈরি করে দিল। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন কি আরো প্রভাব তৈরি হলো সমাজে, আমাদের প্রভাবশালীর আরো প্রভাব তৈরি হলো, এইটা সবাই ইঙ্গিত করছে। দেখো দিনের শেষে কিন্তু এই কথাটা আমাকে বলতেই হবে, মোদির 240টা আসন পশ্চিমবাংলার জন্য কিন্তু কাল হয়ে গেল। কারণ মোদি শেষ পর্যন্ত ওই 240 আসন থাকার ফলে, সংখ্যাগরিষ্ঠ আসন না থাকার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওই নবীন পটনায়কের মডেলে খেলতে চাইছেন। কিন্তু মমতাকে হারাতে গেলে প্রয়োজন হলো একেবারে মমতার ধাঁচে লড়াই করা। আরবার বিজেপির কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু হতাশ হচ্ছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো তারা তদন্ত করে কিনারা করতে পারছে না। বারবার তাদের কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থকদের এই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে কেন নরেন্দ্র মোদী সরকার, তাদের এজেন্সিরা হেমন্ত শর্মার ব্যাপারে এত কঠোর, অরবিন্দ কেজরিওয়ালের ব্যাপারে এত কঠোর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপারে এত নরম কেন? একটার পর একটা দুর্নীতির তদন্ত কিনারা করতে পারেনি, তার কৈফিয়ত প্রতিনিয়ত দিতে হচ্ছে। কেন কেন্দ্রের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার সদস্য নেই, এই প্রশ্নের উত্তর কিন্তু নরেন্দ্র মোদীকে দিতে হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকরা এই মামলায় অন্তত পক্ষে আশা করেছিল যে একটা কিনারা অন্তত হবে, কারণ লোকচক্ষে পুরো ঘটনাটা ঘটেছিল। বারবার যখন হতাশা হয় এবং এই হতাশা থেকে বিজেপি কর্মীদেরকে বের করে আনা, এটা কিন্তু রাজ্যের যারা আছেন তাদের পক্ষে অত্যন্ত কঠিন কাজ হয়ে উঠছে। এমনি তুমি জানো 2021 বিধানসভা নির্বাচনের পর পোস্ট ইলেকশন ভায়োলেন্সের হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক ঘর ছাড়া ছিল, মারধর করা হয়েছে, 54 জনের মৃত্যু ঘটেছে 5 দিনের মধ্যে, এবং তার ন্যায় বিচার হয়নি। বিজেপি কর্মীরা মরেছে অঘরে। সিবিআই তদন্ত করে কয়জন তৃণমূল নেতাকে অ্যারেস্ট করতে পেরেছে, জেলে বন্দি করতে পেরেছে। তারপরে এত বড় বড় মামলায় মাথা পর্যন্ত যায়নি, সেটা বিচারকরা পর্যন্ত বলছে। আর এখন ইডি অফিস হানা দেওয়ার পরেও যদি শেষ পর্যন্ত ন্যায় বিচার না হয়, তাহলে বিজেপি কর্মীদেরকে নির্বাচনের প্রচারে নামাতে পারবেন তো, বুথে নামাতে পারবেন তো? যদি না পারেন, তাহলে শেষ পর্যন্ত কিন্তু নির্বাচনটাও বডি পলিটিক্স এর উপরে হয়, ম্যান মার্কিং এর উপর হয়, বুথ লেভেলে হয়। সেই বুথ লেভেলের আপনারা হয়তো প্রচার করলেন, প্রধানমন্ত্রীর প্রচারেও হয়তো লক্ষ লক্ষ লোক হলো। আপনাদের রথযাত্রা শুরু হচ্ছে 1 মার্চ থেকে, 1 মার্চ 2 মার্চ মিলে 9টা রথ বেরোবে, 294টা বিধানসভা কেন্দ্রেই হয়তো ঘুরবেন, কিন্তু দিনের শেষে কিন্তু ভোটটা হয় বুথে। যে বিজেপি কর্মীরা প্রতিনিয়ত নিজেকে লড়াইয়ে প্রত্যাশা রেখে লড়াইয়ে নামছেন, তাদের কাছে খটকা লাগবে না তো
কোথাও একটা নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সফট হচ্ছেন, ইডি যেভাবে অবস্থান নিচ্ছেন, তারপরে কিন্তু তাদের বারবার মনে হতে পারে যে সর্বাত্মকভাবে মোদী অমিত শাহ এ রাজ্যে জয়ের জন্য ঝাঁপাচ্ছে। তো যদি এই মানসিকতা থেকে যায়, সেটিং এর মানসিকতা, বারবার যেটা বিরোধীরা প্রচার করছেন, মানে বাম কংগ্রেস থেকে, সেটা কিন্তু নির্বাচনে প্রভাব পড়বেই। এবং কর্মী সমর্থকদেরকে আপনারা কিন্তু উদ্বুদ্ধ করতে পারবেন না। একবার ভেবে দেখবেন ঠান্ডা মাথায়, গালাগালি না দিয়ে।